স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। চট্টগ্রাম বন্দরে ফেলে রাখা গাড়ি উঠছে নিলামে। তালিকায় সাবেক এমপিদের ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো, সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো ই অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। এখন জনপদে এ নিয়ে থাকছে বিস্তারিত। তিন ঘন্টা পর রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার, তবে এখনও সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। একারিল ট্রেনের শিডিউল বিপর্যয়, এ নিয়েও থাকবে বিস্তারিত। তবে শুরুতেই চট্টগ্রাম বন্দরের গাড়ি নিলাম প্রসঙ্গ। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি ডেলিভারি দিয়েছেন, অনেকে আবেদন করেছেন কাস্টম হাউসে। তালিকায় আছে সাবেক এমপিদের আমদানি করা 30টি ল্যান্ড ক্রুজার সহ 90টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে। বিস্তারিত থাকছে হাজেরা শুরুর প্রতিবেদনে। শোরুমে গাড়ি রাখার খরচ বেশি হওয়ায় অনেকেই আমদানির পর বিক্রি না হওয়া পর্যন্ত বন্দরের শেডেই ফেলে রাখেন। চট্টগ্রাম বন্দরকে গাড়ির গুদাম হিসেবে ব্যবহারের এই অভিযোগ দীর্ঘদিনের। মামলা জটিলতা সহ নানা কারণে এসব গাড়ি নিলামে ওঠে না যথাসময়ে। এতে বন্দরের শেডে জায়গার অপচয় শুধু নয়, আটকে যায় সরকারের রাজস্ব। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কারশেড পরিদর্শন করে পরিস্থিতির উন্নতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা। নতুন কারশেডে পড়ে থাকা গাড়ি খালাস কিংবা নিলামে তুলতে 31শে জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি। এই অপশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। তো আমি মনে করি ঠিক আছে, আমি অতটুকু সময় দিতে রাজি আছি। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। এরপরই শুরু হয় নিলামের তোড়জোড়। খবর পেয়ে তৎপর আমদানিকারকরাও। এরই মধ্যে 13টি গাড়ি শুল্ক কর দিয়ে ডেলিভারি নিতে চট্টগ্রাম কাস্টমস হাউসে আবেদন করেছেন আমদানিকারকরা। এছাড়া বিলুপ্ত সংসদের এমপিদের আমদানি করা 45টি বিলাসবহুল গাড়ির মধ্যে একটি গাড়ি শুল্ক দিয়ে সম্প্রতি ডেলিভারি নিয়ে গেছেন গত নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত এক এমপি। তবে নোটিশের পরও কোনো সাড়া নেই বাকিদের। এ অবস্থায় ভিত্তিমূল্য নির্ধারণের পর জানুয়ারি মাসেই নতুন শেডে থাকা বাকি 90টি গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে। সকল গাড়িগুলাই আমাদের ইনভেন্টরি কার্যক্রম, যেহেতু 70টা গাড়ির ইনভেন্টরি কার্যক্রম শেষ হয়েছে, এগুলো আমরা দ্রুত ভ্যালুর জন্য শুল্কায়ন গ্রুপে পাঠাবো, সেখান থেকে ভ্যালু আসার পরে আমরা এগুলো ই অকশনের মাধ্যমে নিলামে তুলে দেব। বিডারদের অভিযোগ, আমদানিকারকদের রিট নিষ্পত্তিতে কাস্টমস হাউসের আইন শাখা নিষ্ক্রিয়। ফলে বিপুল ব্যয়ে আমদানি করা গাড়ি সহ অনেক পণ্যই বন্দরের শেডে বছরের পর বছর পড়ে থেকে নষ্ট হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। মামলা তো কাস্টমের বিরুদ্ধে, তো কাস্টমের আইন শাখা আছে, কাস্টমের ম্যাজিস্ট্রেসির পাওয়ার আছে। উনি গিয়ে ওটা ফলো আপ যদি করতো, হয় আমদানিকারককে দেবে, না হয় বিডারদেরকে দেবে। মোটামুটি রাজস্ব সরকার পাবেই। কর্তৃপক্ষ কী করে, এই লটের এগেনস্টে মামলা আছে, বাস এই মামলা আছে বলে 10 বছর 15 বছর পরে আছে, কোনো ধরনের ওদের অ্যাক্টিভিটিস নেই। নিলাম কার্যক্রম আরও গতিশীল করতে এই সংক্রান্ত আইন ও প্রক্রিয়া সহজ করার আহ্বান সিএনএফ এজেন্টদের। নিলামের যে পদ্ধতিটা, যে আইন, সেটাকে আরও সহজীকরণ করা প্রয়োজন। একটা গাড়ির দাম ছিল 1 কোটি টাকা, পড়ে থাকতে থাকতে এটা এখন 20 লাখ টাকায় বিক্রি করতে হবে, কিন্তু ওই আইনের কারণে সেটা অ্যালাউ করতে পারছে না কাস্টমস কর্তৃপক্ষ। তো এইসব কারণে কিন্তু পড়ে থাকছে।
বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে কেউ গাড়ির অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য জমা দিতে হবে টিআইএন, এনআইডি ও আয়কর সনদ। তবে অনলাইনের পাশাপাশি পে অর্ডারের কপি টেন্ডার বাক্সে জমা দিতে হবে। যদিও ভালো সাড়া পেতে অনলাইনের পাশাপাশি ম্যানুয়ালি নিলামের দাবি বিডারদের। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। 3 ঘন্টা পর রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। তবে লাইন মেরামত করায় এখনও রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নিয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলছে কর্তৃপক্ষ? শাফিন, আসলে যেই তিতুমির এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল পুঠিয়ার বেলপুকুর এলাকায়, সেটি উদ্ধার করা হয়েছে এবং ঠিক 11:15টার দিকে আমরা দেখলাম ট্রেনটিকে সামনের যে স্টেশন সরদহ সেখানে নেওয়া হয়েছে এবং এখন এই রেল লাইনের প্রায় 1.5 কিলোমিটার আগে যে লাইনচ্যুত হয়েছিল বগিটি, সেই বগিটি যে ঘষতে এসেছে রেল লাইনকে এবং সেখানে যে এই যে স্লিপার আটকানো যে ক্লিপগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি এখন রেলের যারা কর্মকর্তারা রয়েছেন সেটি পর্যবেক্ষণ করছেন এবং একই সাথে এখানে যারা কর্মীরা রয়েছেন সেগুলো কিন্তু আবারও নতুন ক্লিপ লাগিয়ে দিচ্ছেন। তো এইটি হয়তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের এই কাজটি সম্পন্ন হবে। তারা প্রায় 1.5 কিলোমিটার জুড়ে এই কাজটি করতে করতে এসেছেন এবং এখন ঠিক ঘটনাস্থল যেখানে ট্রেনটি থেমেছিল সেখানে মেরামতের কাজটি চলছে এবং এইটি সম্পন্ন হলেই কিন্তু আসলে ট্রেন চলাচল পুরোপুরিভাবে স্বাভাবিক হবে বা এই লাইনে আসলে ট্রেন চলতে পারবে। এখন পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এবং অন্য 2টি কমিউটার ট্রেন তারা কিন্তু অপেক্ষমান আছে এবং সেটির কারণেই কিন্তু আসলে খানিকটা বিপর্যয় হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ বলছে এই পুরো বিষয়টি আসলে যদি ঠিক না করা হয় তবে অন্য ট্রেনগুলো আসলে বিপদের মুখে পড়তে পারে, যার কারণে এখন পর্যন্ত তারা আগে আসলে গুরুত্ব দিচ্ছে যে এই 1.5 কিলোমিটারের পথটিতে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে এবং পরবর্তী যে স্টেশন সরদহ সেখানেও যেন লাইন ক্লিয়ারটি পান এবং ট্রেনগুলো চলাচলে কোনো ধরনের সমস্যা না হয় সেই কাজটি করছে এবং সেটি অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবং বাকি যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত এখানে যারা কাজ করছেন তারা বলছেন যে কিছু কিছু ক্লিপ আসলে নষ্ট হয়েছে এবং একই সাথে ট্রেন যেহেতু 1.5 কিলোমিটার আগে লাইনচ্যুত হয়েছে, সেই লাইনচ্যুত ট্রেনটি আসলে নিচের যে কাঠের যে পাটাতনগুলো রয়েছে বা লোহার যে পাটাতনগুলো রয়েছে সেগুলোকে যেমন আসলে খানিকটা ক্ষতিগ্রস্ত করেছে, একই সাথে যে এটি আটকিয়ে রাখে সেটির ক্লিপগুলো আসলে কিন্তু কোথাও কোথাও নষ্ট হয়েছে, কোথাও ভেঙে গেছে। সেখানেই পুরনো যেই ক্লিপগুলো সেগুলো খুলে ফেলা হচ্ছে এবং নতুন ক্লিপ লাগানো হচ্ছে এবং দেখা হচ্ছে লাইনটি যে সঠিকভাবে আছে কিনা এবং সেটি এখন পর্যন্ত যারা কর্মকর্তা আছে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত পথটিকে আসলে ঘুরে দেখছেন, কোনো ধরনের কোনো সমস্যা না থাকে সেটি পর্যালোচনা চলছে। তো শাফিনা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেল লাইন মেরামতের কাজ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। খুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সপ্তাহ ব্যবধানে 25 কেজির প্রতি বস্তা চালে ক্রেতাদের অতিরিক্ত গুনতে হচ্ছে 250 থেকে 300 টাকা। এদিকে নওগাঁয় আমনের ভরা মৌসুমেও কমছে না চালের দাম। পাইকারিতে 50 কেজির চালের বস্তায় দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার বড়বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী এবং নওগাঁর পৌর খুচরা চাল বাজারে আছেন সহকর্মী আব্বাস আলী। শুরুতে যাব খুলনায়। রামিম, জানাবেন যে চালের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি জানাচ্ছেন? শাফিন, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি কিন্তু খুলনাতে চালের যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। আজকেও কিন্তু সেই একই অবস্থা। আজকে কিন্তু বাজারে প্রায় সব ধরনের চালেই কিন্তু 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে বড় বাজারের একটি আড়তে রয়েছি এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আড়তে কিন্তু চাল রয়েছে, কিন্তু সব চালেরই কিন্তু দাম অনেকটাই বেশি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন প্রায় সব ধরনের চালেই কিন্তু কেজি প্রতি
প্রায় 5 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে, কোনো কোনো চালে কিন্তু 10 টাকা পর্যন্ত বেড়েছে। বিশেষ করে মিনিকেট এবং চিকন যে চালগুলো রয়েছে প্রত্যেকটা চালে কিন্তু অনেকটাই দাম বেড়েছে। মিনিকেট চালে কিন্তু প্রায় প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে মিনিকেট জাতের যে ভালো চালটি রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 78 থেকে 80 টাকা পর্যন্ত প্রতি কেজি, যেটি কিন্তু 70 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হয়েছে গত 10 থেকে 15 দিন আগেও। এর পাশাপাশি বাসমতি চাল কিন্তু 90 থেকে 92 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 82 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হয়েছে গত 8 থেকে 10 দিন আগেও। এর পাশাপাশি অন্যান্য যে চাল রয়েছে তার মধ্যে কিন্তু স্বর্ণা জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু 52 টাকা, 28 জাতের যে চাল রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 62 টাকা করে প্রতি কেজি। বিশেষ করে 5 থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে কিন্তু এই ধরনের চালে। তবে এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে কিন্তু মূলত যে মিল মালিকরা রয়েছেন তারাই কিন্তু চালের যে সরবরাহ সেটি কমিয়ে দিয়েছেন। বিশেষ করে এই সময়টাতে কিন্তু যে চিকন চালগুলোর যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে, যার ফলে কিন্তু এর সরবরাহ কমেছে বলে এখানকার যারা মিল মালিকরা রয়েছেন তারা বলছেন। এবং এর পাশাপাশি ধানের যে দাম সেটিও নাকি অনেকটাই বেশি এবং ধানের যে সরবরাহ সেটিও কিন্তু অনেকটা কম রয়েছে বলে তারা এই চালের দাম বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। তবে বিক্রেতাদের একটা অভিযোগ কিন্তু রয়েছে যে এখানে যে মিল মালিকরা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চাল সরবরাহ করতে পারছেন না বর্তমানে, এবং যার ফলে কিন্তু চালের যে দাম নিয়ে যে সমস্যাটা সেটি কিন্তু থেকেই যাচ্ছে। সাধারণ মানুষরা আসছেন এবং বিশেষ করে এই যে দোকানগুলো রয়েছে বড়বাজারের এই দোকানগুলোতে কিন্তু আগে যেমন বেচা বিক্রি হতো চাল, সেই বেচা বিক্রির পরিমাণও কিন্তু অনেকটাই কমে এসেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন। তো এই ছিল আমার কাছে সাফিন খুলনা থেকে এই চালের বাজারের সবশেষ খবর। নওগাঁর চাল বাজারের খবর জানবো। আব্বাস, জানাবেন যে এখন তো আমনের ভরা মৌসুম, চালের যোগান কেমন, ব্যবসায়ীরা দাম বাড়ার কারণ কি বলছেন? শাপিন, আপনাকে জানিয়ে রাখি যে সরু বা চিকন জাতের যে চালগুলো রয়েছে সেগুলো আসলে সারা বছর চাহিদা বেশি থাকে, আর বছর শেষে এসে এই ধান এবং চালের কিছুটা সংকট রয়েছে, যার কারণে বলা যায় যে পাইকারি মোকামে সরু বা চিকন জাতের চালের দাম 50 কেজি বস্তার 50 থেকে 100 টাকা বেড়েছে। আর এর প্রভাব পড়েছে খুচরা চাল বাজারে, যেখানে আসলে সব ধরনের এই সরু চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত, এবং গত 2 সপ্তাহ আগে চালের দাম বাড়ার পর তা স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদি বলি যে নওগাঁ পৌর খুচরা চাল বাজারে এইসব চাল যে দামে বিক্রি হচ্ছে, কাটারি বিক্রি হচ্ছে 77 টাকা কেজি, জিরে শাইল 75 টাকা কেজি, সুফলতা চাল বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা কেজি, এবং সুবর্ণলতাও একই দামে বিক্রি হচ্ছে। ব্রি 28 চাল বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকা কেজি, ব্রি 49 চালও বিক্রি হচ্ছে 62 টাকা কেজি। তবে স্বর্ণা মোটা জাতের যে চাল রয়েছে তা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি, এবং এটি স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ বাড়েনি বা কমেনি, যেহেতু আমন মৌসুমে এই মোটা জাতের ধান উৎপাদন হয় এবং চাল আসলে বাজারে পাওয়া যায়। যেহেতু আমনের ভর মৌসুম চলছে, আসলে মৌসুমের শুরু থেকে ধানের বাজার ঊর্ধ্বগতি ছিল, আর এই ঊর্ধ্বগতি থাকার কারণে আসলে চালের দাম পড়ছে না বলা যায়। আর সবচেয়ে বেশি দামে যে চাল বিক্রি তা হচ্ছে আতপ 120 থেকে 125 টাকা কেজি, যেহেতু আমদানি চাল বাজারে এসেছে, যার কারণে আসলে চালের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে বলে ব্যবসায়ীরা জানে। তো এই ছিল আমার কাছে এই চালের দাম বাড়া নিয়ে সবশেষ। নওগাঁ থেকে সহকর্মী আব্বাস আলী এবং খুলনা থেকে রামিম চৌধুরী জানাচ্ছিলেন চালের বাজার নিয়ে। এদিকে সিলেটে বাড়তি দামে বিক্রি হচ্ছে ফল। সপ্তাহ ব্যবধানে দেশি বিদেশি অধিকাংশ ফলেই দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে বর্তমানে কোন ফলের দাম কত, সপ্তাহ ব্যবধানে দাম বাড়ার বিষয়টি বিদেশি ফলের শুল্ক বাড়ানোর প্রভাব কিনা জানাবেন।
এটি অবশ্যই সাফিন যে শুল্ক বাড়ানোর প্রভাবেই মূলত গত 2-3 দিনে সিলেটের যে ফলের বাজার সেটি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বর্তমানে রিকাবি বাজার যে ফলের দোকানগুলো আছে সেখানে আসছিলাম এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। ইতিমধ্যে যেটি হয়, যেহেতু এখন শীতকালীন সময়, অর্থাৎ এই সময়টাতে কমলাই বেশি পাওয়া যায়। কমলা যেখানে 2 দিন বা 3 দিন আগেও কেজি বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকায়, এবার আজকে সেই কমলা কিন্তু 250 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে কেজি প্রতি প্রায় 30 থেকে 40 টাকা কিন্তু দাম বেড়েছে। একইভাবে আপেল, আঙ্গুর, পেঁপে, পেয়ারা সহ অন্যান্য যে ফলগুলো আছে সবগুলোর দামই বেড়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে বিশেষ করে পেয়ারার কথা যদি বলি, যে এই সিজনে আসলে পেয়ারা খুব কম মূল্যে, অর্থাৎ 30 থেকে 40 টাকা কিংবা 50 টাকা ধরে বিক্রি হলেও আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 130 টাকা কেজিতে। অর্থাৎ এখানে প্রায় 70 টাকার মতো কিন্তু দাম বাড়ানো হয়েছে। একইভাবে দাম বেড়েছে আসলে আপেলেরও। আপেল, লাল আপেল যেটি আছে সেটি বাজারে এতদিন 180 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, কিন্তু আজকে সেই আপেল 250 থেকে 260 টাকা ধরে বিক্রি হচ্ছে। এবং একইভাবে যে সবুজ আপেল যেটি আছে সেটি বিক্রি হচ্ছে প্রায় 300 টাকা কেজিতে। অর্থাৎ এখানেও গড়ে 60 থেকে 70 টাকা করে দাম বেড়েছে। এবং বড়ই যে বিভিন্ন প্রকারের বড়ই আছে সবগুলোতেই কিন্তু একই হারে কিন্তু দামটা বেড়েছে। ব্যবসায়ী যারা আছেন অর্থাৎ বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে আগে শুল্ক যেখানে কার্টুন প্রতি 50 থেকে 100 টাকা দেয়া হতো, সেখানে প্রায় এখন 400 থেকে 450 টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। এর প্রভাবেই মূলত ফলের বাজার আসলে অস্থির হচ্ছে। তবে এটি নির্ধারিত দাম নয় এবং এক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে আগামী 2-3 দিন হয়তোবা এই দামটা আরও ঊর্ধ্বমুখী থাকতে পারে। এবং যারা ক্রেতা আছেন, আমরা 2 ক্রেতার সাথেও কথা বলছিলাম, তারা বলছেন যে এই যে অস্বাভাবিক হারে ফলমূল বেড়ে যাচ্ছে, এটি যেহেতু নিত্যপণ্য প্রয়োজনীয় দ্রব্য না, এটা সাধারণত যারা আসলে একটু অসুস্থ থাকেন বা সুস্থ খাবার খেতে চান তাদের জন্য আসলে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা দেখেছি তারা অভিযোগ করেছেন যে এটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে এবং তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। তো সব মিলিয়ে এই 2-3 দিনে আসলে ফলের বাজারের যে দামটা সেটি ঊর্ধ্বমুখী রয়েছে। শাফিন। সহকর্মী গুলজার আহমেদ সিলেট থেকে জানাচ্ছিলেন বিদেশি ফলের দাম বেড়েছে শুল্ক বাড়ানোর খবরে। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি চলে যাব তার কাছে। রাব্বি, জানাবেন শাটডাউন কর্মসূচির পেছনে শিক্ষার্থীদের দাবি দাওয়াগুলো কি? শাফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজকে 3 দফা দাবি। প্রথম দাবি হলো তাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে কাজ সেটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করাই আসলে প্রথম তাদের দাবি। এছাড়া রয়েছে তাদের যে বাণী হল রয়েছে, সেই বাণী হলের কার্যক্রম বা বাণী হলের যেই সম্প্রসারণ প্রক্রিয়া সেটি আসলে দ্রুত কাজ করার জন্য। পাশাপাশি তাদের যেহেতু আবাসন সংকট রয়েছে, সেই আবাসন সংকট যতদিন পর্যন্ত নিরসন না হয় ততদিন পর্যন্ত তাদেরকে 70% আবাসন ভাতা দেওয়ার দাবি নিয়ে আজকে গণ অন্বেষণ কর্মসূচি পালন করছেন এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই গণ অনশন কর্মসূচি পালন করতে গিয়ে তাদের 15 জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ইতিমধ্যে আসলে ভর্তি হয়েছেন। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এখনও আমাদেরকে আনুষ্ঠানিকভাবে আসলে জানাননি তাদের এই কর্মসূচি যেহেতু শিক্ষার্থীরা পালন করছেন তাদের এই কর্মসূচি আর কতক্ষণ বা কতদিন চলবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন বলে আসলে জানিয়েছেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন। তবে তারা আসলে কোনো একাত্মতা পোষণ নয়, তারা চান তাদের যে দাবি রয়েছে সেটি যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। অর্থাৎ তাদের যেই দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে যেটি নির্মাণ করা হবে সেই ক্যাম্পাসের যে কাজ যাতে সেনাবাহিনীর হাত ধরিয়ে আসলে করা হয়, যাতে কোনো অনিয়ম না হয় সেই দাবি নিয়েই তারা কিন্তু এর আগে আমরা দেখেছি যে গত 11ই নভেম্বর সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে সময় আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের আশ্বাসে তারা আসলে ক্যাম্পাসে ফিরলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ কিন্তু হয়নি। আমরা দেখেছি গেল এই 2.5 মাস বা 3 মাসের মধ্যে, যার কারণে তারা এখানে রবিবার থেকে এখানে এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে তারা গণ অন্বেষণ কর্মসূচি পালন করছেন। তারা আজকে সেটি আসলে শাটডাউন কর্মসূচিতে রূপ নিয়েছে, অর্থাৎ সকলেই আসলে ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে তাদের সঙ্গে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি আসলে আমাদেরকে যতটুকু বলেছেন তাদের সঙ্গে তাদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও একমত, যদিও এই
এখানে আমলাতান্ত্রিক একটা জটিলতার কারণে এটি বারবার পিছিয়েছে বলে দাবি করছেন যারা শিক্ষার্থী রয়েছে। তবে তারা চান যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত এই দাবি নিয়েই তারা আসলে তারা এই অনশন কর্মসূচি পালন করে যাবেন, বিশ্ববিদ্যালয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে যাবেন ঠিক যতদিন পর্যন্ত তাদের এই 3 দফা দাবি পূরণ না হয়। তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে সরকার কোনো দৃশ্যমান কোনো উদ্যোগ যতদিন পর্যন্ত না নেবে ততদিন পর্যন্ত তারা এই ক্যাম্পাসে অবস্থান করবেন এবং সেখানে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে অনশন কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে সবশেষ খবর। 3 দফা দাবিতে গণ অনশন ও শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। পৌষের শেষেও কমছে না শীতের তীব্রতা। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে শীতের পোশাকের বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন শীতের প্রকোপ বাড়ায় শীতের পোশাক বেচাকেনা কেমন দেখছেন? আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 10.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে 95% এবং কুয়াশার দৃষ্টিসীমা 500 মিটারের মধ্যে রয়েছে। যদিও কুয়াশা কম রয়েছে তবে শীতের তীব্রতা আমরা দেখেছি যে সকালের দিকে খুব বেশি ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিছুটা কমছে এবং সন্ধ্যার দিকে আবার শীতের তীব্রতা বাড়ে এমনটি জানিয়েছেন স্থানীয়রা। আমরা দেখেছি যে আমি রয়েছি যশোর যে কালেক্টর মার্কেটে, এখানে আমরা দেখছি যে শীতের যে পোশাক সেটি বিক্রি হচ্ছে, বিশেষ করে যে পুরনো যে পোশাকগুলো রয়েছে সেটা একটু বিক্রি হচ্ছে। এই মাসের আগে থেকে কিন্তু এখানে পোশাক বিক্রি হচ্ছে এবং যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তবে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর দামটি অনেক বেশি রয়েছে। বিশেষ করে একটি জ্যাকেটের দাম আগে যেখানে 200 টাকা ছিল সেখানে বর্তমানে 500 টাকার উপরে বিক্রি হচ্ছে। তবে যারা দোকানদার রয়েছে তারা বলছেন যে বিভিন্ন কারণে কিন্তু এই বেলের দাম অর্থাৎ এই যে পোশাকের দাম সেটি বেড়ে গেছে। বিশেষ করে যে বিভিন্ন স্থান থেকে যে পোশাকগুলো আসে অর্থাৎ দেশের বাইরে থেকে এই যে পুরনো পোশাক এইগুলো এখানে আসে এবং সেগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবছর সব জিনিসের দাম বেশি, সেই তুলনায় পোশাকের দামটিও বেশি এমনটি তারা বলছেন। তবে সহনীয় পর্যায়ে রয়েছে যে নতুন পোশাক রয়েছে তার চেয়ে অনেক কম দামে ভালো মানের পোশাক পাচ্ছেন বলে জানিয়েছেন এখানকার দোকানিরা। তবে যারা ক্রেতা রয়েছে তারা এই কথা মানতে নারাজ। তারা বলছেন যে বিভিন্ন গরিব মানুষ, বিভিন্ন যারা কম আয়ের মানুষ তারা এই মার্কেটগুলোতে আসে, সেক্ষেত্রে এভাবে দাম বেশি থাকলে তাদের সমস্যা হয় এবং তাদের যে ক্রয় সেটি তারা করতে পারে না। সব মিলে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে পোশাকের দোকানগুলোতে ভিড় বাড়ছে, পাশাপাশি যে হাসপাতালগুলো রয়েছে হাসপাতালগুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে এমনটি আমরা দেখেছি। সব মিলে এই বিকিনি চলছে, সামনের দিনগুলোতে হয়তো আরো বিকিনি বাড়বে এমনটি জানিয়েছেন যারা দোকানদার রয়েছেন তারা। এই ছিল এখান থেকে আমার কাছে বেচকিনির সর্বশেষ খবর। সাবিন, যশোর থেকে শীতের পোশাক বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা বাজার। চলছে খেজুরের গুড় বেচাকেনা, এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত হাজারি গুড়। এ নিয়ে বিস্তারিত জানাতে হরিরামপুর উপজেলার ঝিটকা গুড় বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, বাজারে কি কি গুড় পাওয়া যাচ্ছে জানাবেন, দরদাম কেমন? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা গুড়ের বাজারে। তো নিশ্চয়ই আমাদের সবাই জানে যে মানিকগঞ্জের মধ্যে সবচেয়ে বিখ্যাত গুড় যেটা সেটা হচ্ছে ঝিটকার হাজারি গুড়। এই গুড় খেয়ে কিন্তু ভূয়সী প্রশংসা করেছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ। তো আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে যাই যে কোন গুড়ের দর কত দামে বিক্রি হচ্ছে, তো হাজারি গুড় কেজি বিক্রি হচ্ছে 1600 থেকে 1800 টাকা এবং খেজুরের যে লাল গুড় সেটা বিক্রি হচ্ছে 300 থেকে 350 থেকে 400 টাকা এবং সাদা যে নাম্বারি গুড় রয়েছে সেটাও রসের তৈরি, সেটা বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা। তো আমি যে এই বাজারে রয়েছে, এই বাজারে মোট 20 থেকে 25 জন গুড় ব্যবসায়ী রয়েছেন, যার মধ্যে কিন্তু 5 জন শুধুমাত্র হাজারি গুড় বিক্রি করেন। তো আমরা ওই যারা হাজারি গুড় বিক্রি করেন তাদের সাথে কথা বলেছি, তারা প্রতিদিন মোটামুটি
100 কেজি পর্যন্ত হাজারি গুড় এই বাজার থেকে বিক্রি করে থাকেন। আর যে অন্যান্য যে বিক্রেতারা রয়েছেন সেখানে 20-25 জন তারা হচ্ছে লাল গুড় এবং সাদা যে নাম্বারি গুড়টা রয়েছে সেটা তারা বিক্রি করেন। তো এভারেজে যদি তাই সেই ব্যবসায়ীরাও কিন্তু 300 থেকে 400 কেজি পর্যন্ত যে গুড় রয়েছে সেই গুড়গুলো বিক্রি করে থাকে। তাতে করে দেখা যায় যে হাজারি গুড় প্রতিদিন প্রায় 1,60,000 বা 1.5 লাখ টাকার মতো, এবং অন্যান্য যে গুড় রয়েছে সেখানেও প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো গুড় এই বাজার থেকে বেচাকিনি হয়। তো এই বাজারে আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখেছি যারা হাজারি গুড় তৈরি করেন তারা কিন্তু সেই যারা প্রস্তুতকারক রয়েছে তারা এই বাজারে নিয়ে আসেন, এবং এই যে হাজারি গুড় যারা 5 জন বিক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু তারা দিয়ে যায় বিক্রি করার জন্য। সেই হাজারি গুড়গুলোতে কিন্তু দেখা গিয়েছে যে প্যাকেট করে কিন্তু তারা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছে। তো শাফিন, এই ছিল আমার কাছ থেকে গুড়ের বাজারের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে গুড়ের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। প্রতি শীতেই হাঁসের মাংসের চাহিদা বাড়ে। সারা বছর কম বেশি বিক্রি হলেও শীতে ছোট থেকে বড় বা অভিজাত হোটেল রেস্তোরাঁয় বিক্রি বাড়ে কয়েক গুণ। চাহিদা বিবেচনায় দিন দিন রাজশাহীতে বাড়ছে হাঁস পালনের আগ্রহ। আর এসব প্রান্তিক খামারিদের পর্যাপ্ত প্রণোদনা ও প্রশিক্ষণ সহায়তা দিয়ে উদ্বুদ্ধ করছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। বিস্তারিত থাকছে মাসুমা আক্তারের প্রতিবেদনে। গনগনে উনুনে চলছে হাঁসের মাংসের রান্না। কয়েক ধাপে তাতে মেশানো বিশেষ মশলার মিশেলে যা হয়ে উঠছে কালো বর্ণের লোভনীয় স্বাদের হাঁসের কালাভুনা। এভাবেই ক্রেতাদের আতিথেয়তায় সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁসের মাংস রান্না ও বিক্রি ঘিরে জমে ওঠে রাজশাহীর মরমরিয়া বাজারের দোকানগুলোর বেচাকেনা। শুরুতে 2-1টি দোকান থাকলেও ক্রেতাদের চাহিদায় বড় হয়েছে এখানকার ব্যবসায়িক পরিধি, বেড়েছে দোকানের সংখ্যা। সারা বছর কম বেশি বিক্রি হলেও শীত মৌসুমে এখানকার দোকানগুলোতে হাঁসের মাংসের বিক্রি বাড়ে কয়েক গুণ। এক একটি দোকানে দৈনিক মাংস বিক্রি হয় 40 থেকে প্রায় 80,000 টাকা পর্যন্ত। ছুটির দিনগুলোতে যা বেড়ে হয় দ্বিগুণ। শীতের টাইমে বেশি হাঁস বদকের মাংস চলে। শীতের টাইমে হাঁস বদকের মাংস গায়ে তেল থাকে এবং মাংসটা খাইতে ভালো লাগে। যেহেতু গ্রাম অঞ্চল, এখানে মানুষ গ্রাম দেখতেও আসে, আবার একটু রিল্যাক্সে খাবে এই জন্যও আসে। হাঁসের মাংস চাহিদাটা একটু বেশি হয়, ঠান্ডা আবহাওয়া, গরম গরম হাঁসের মাংস একটু ঠান্ডার সময় বেশি আর কি সেল হয়। প্রতিদিনই এই হাঁসের কালাভুনার স্বাদ নিতে রাজশাহীর পবা উপজেলার মরমরিয়া বাজারে আসেন হাজারো ভোজন রসিক মানুষ। শুধু রাজশাহী ও এর আশেপাশে নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা ক্রেতারাও ভিড় করেন এখানে। চাপাই থেকে এসেছি, আর এখানে আসার কারণ মূলত হাঁসের মাংস খাওয়ার জন্য। এই মরমরিয়া হাঁসের মাংস এবং পাতি হাঁস মাংসের জন্য বিখ্যাত। মাঝে মাঝে এসে খাওয়া দাওয়া করি, কারণ ভালো লাগে, এই কারণে এখানে আসা। বছর জুড়ে হাঁসের মাংসের চাহিদা ভালো থাকায় প্রান্তিক জনপদে বাড়ছে হাঁস পালনের আগ্রহ। তাই রাজশাহীর বিভিন্ন উপজেলায় দিন দিন বাড়ছে হাঁসের খামারের সংখ্যা। তাতে গেল বছরগুলোতে উৎপাদন বাড়ার পাশাপাশি বড় হয়েছে বাজার। মোহনপুরের বিল এলাকায় হাঁস পালনে তাই গড়ে উঠেছে ছোট বড় প্রায় 60টিরও বেশি খামার। এখন হাঁসের দামটা বেশি হয়েছে, আগে ছিল 300, এখন হচ্ছে 500-600। মাংসের জন্য যেগুলো পাড়া হাঁস, সেই হাঁসগুলো আমরা অবশ্য মূলত বিক্রি করে দিচ্ছি, আর যেগুলো আমাদের মাদি হাঁস আছে সেগুলোতে ডিম পাড়ার জন্য আমরা রাখছি। ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছি এবং বাচ্চার চাহিদা এখানে ব্যাপক। আমি বাচ্চা চাহিদা অনুযায়ী দিতেই পাচ্ছি না। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দিন দিন জলাশয় কমে যাওয়ায় কমেছে হাঁসের প্রাকৃতিক খাদ্য ভাণ্ডার। তবে আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের হাঁস পালনে প্রান্তিক খামারিদের প্রণোদনা ও প্রশিক্ষণ সহায়তার আশ্বাস তাদের। সমিতির মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি হাঁস চাষে, এবং হাঁস চাষটা কিভাবে হবে, হাঁস পালন কিভাবে করবে, কখন ভ্যাকসিন করবে, হাঁসের যেন রোগ ব্যাধি না হয়, হাঁসকে কি খাদ্য খাওয়াবে, সার্বিকভাবে তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। রাজশাহী জেলার 9টি উপজেলায় ছোট বড় হাঁসের খামার রয়েছে 942টি। আর এসব খামার থেকে উৎপাদিত প্রায় 8 লাখের বেশি হাঁস পূরণ করছে স্থানীয় বাজারের ডিম ও মাংসের চাহিদা। মাসুমা আক্তার, এখন রাজশাহী। ফেনীর হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। নিউমোনিয়া, জ্বর সহ বিভিন্ন রোগে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে শয্যার তুলনায় বেশি রোগী হওয়ায় চিকিৎসা সেবা পেতে কোনো ধরনের
চাপ রয়েছে কিনা, এছাড়া চিকিৎসকরা ঠান্ডাজনিত রোগের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ দিচ্ছেন? শাফিজ, যেমনটি বলছিলেন, গত কয়েক সপ্তাহে শীতের যে তাপমাত্রা সেটি কমার কারণে ফেনীর যে হাসপাতালগুলো রয়েছে, ফেনী জেনারেল হাসপাতাল থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলো হাসপাতালে আমরা যেমনটা দেখেছি যে ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে, জ্বর, সর্দি, কাশি, বমি সহ অন্যান্য যেসব রোগ, সেই সব রোগের রোগীর আধিক্য বেড়েছে। আমরা আজকে ফেনী সদর হাসপাতালে এসে যেটি দেখেছি যে সদর হাসপাতালে 250 শয্যা রয়েছে, এখানে 250 শয্যার বিপরীতে এখানে আজকে চিকিৎসা নিচ্ছেন প্রায় 500 বেশি রোগী। একই ধরনের পরিস্থিতি আমরা খবর নিয়ে দেখেছি যে উপজেলা সদরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও। আমরা কথা বলেছি যে এখানকার যে চিকিৎসক রয়েছেন, চিকিৎসকরা বলেছেন যে শীতের তাপমাত্রা কমার কারণে মূলত যে বিশেষ করে একদম শিশুরা এবং বৃদ্ধরা এই শীতের এইসব রোগে আক্রান্ত হচ্ছে। আমরা রোগীরা যেমনটি বলছেন যে হাসপাতালে ভর্তি হয়ে তারা যে ধরনের সেবা পাওয়ার কথা, যে ধরনের ওষুধপত্র পাওয়ার কথা, সেই ধরনের সেবা কিন্তু তারা পাচ্ছেন না। অল্প কিছু ওষুধ পেলেও তারা কিন্তু বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। আর দিনে কোনো একবার ডাক্তারের দেখা পেলেও সারাদিন কিন্তু তারা ডাক্তারের দেখা পাচ্ছেন না। অপরদিকে চিকিৎসকরা যেটি বলছেন যে ফেনীর এই জেনারেল হাসপাতাল সহ উপজেলা পর্যায়ে যেসব হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে আসলে চিকিৎসকের সংকট রয়েছে। অল্প যে জনবল রয়েছে সেই জনবল দিয়ে তারা কিন্তু রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। আর ডাক্তাররা যেটি বলছেন যে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে একটু অতিরিক্ত যত্ন নেওয়া, একটু শীতের এই সময়টাতে একটু উষ্ণ রাখা এবং গরম পানি খাওয়া এবং যেসব যত্ন রয়েছে সেই শিশুদের ক্ষেত্রে সেই যত্ন যদি বাড়ানো হয় তাহলে শিশুরা এইসব থেকে রক্ষা পাবেন বলে চিকিৎসকরা বলছেন। আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা বলেছেন যে ফেনীর এই জেনারেল হাসপাতালে প্রতিদিন 500 বেশি রোগী যারা ভর্তি থাকেন, এছাড়াও কিন্তু প্রায় বহির্বিভাগে 2000-এর বেশি রোগী কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে ফেনী জেনারেল হাসপাতাল, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স, দাগনমিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফুলগাজী পরশুরামের যেসব হাসপাতাল রয়েছে সব জায়গায় কিন্তু শীতজনিত যেসব রোগ রয়েছে, যেমন জ্বর, সর্দি, কাশি, বমি এবং আমাশয় সহ অন্যান্য যেসব রোগী, সেসব রোগীর সংখ্যা বাড়ছে। আর ডাক্তাররা যেটি বলছেন যে তাপমাত্রা কিছুটা যদি বাড়ে তাহলে হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমবে। এই ছিল ফেনী জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে শীতজনিত রোগের খবরের সর্বশেষ। ফেনী থেকে সুলাইমান ডালিম জানাচ্ছিলেন শীতজনিত রোগের খবর। কুমিল্লার লালমাই উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আদা। বাড়ির আঙিনা, পুকুর পাড় এবং ফলমূলের বাগানে গাছের নিচে একই সঙ্গে প্রায় 2000 বস্তায় চাষ করা হয়েছে আদা। এ বিষয়ে জানাতে লালমাই থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে আদা চাষে অর্থনৈতিক সচ্ছলতা কেমন আসছে? 2000 বস্তা থেকে কি পরিমাণ আদার উৎপাদন হতে পারে? শাপিন, যিনি লাগিয়েছেন ওনার নাম হচ্ছে শাহ আলম। তিনি বললেন যে তার 2000 বস্তায় প্রায় 2 টনেরও বেশি আদা কিন্তু তিনি সংগ্রহ করতে পারবেন। এখন কিন্তু তোলার সময় হয়েছে। আমরা যেখানে রয়েছে এটি হচ্ছে লালমাই উপজেলার ঠিক পাশেই একটি বাড়িতে বস্তায় বস্তায় আদা চাষ করা হয়েছে। তবে এখানে একই সাথে সবগুলো বস্তা কিন্তু না রেখেই তিনি তার বাড়ির আঙ্গিনা এবং পুকুরের চারপাশ, একই সঙ্গে যে বাগান আছে বাগানের গাছের বিভিন্ন গাছের নিচে কিন্তু তিনি সারিবদ্ধভাবে এই বস্তাগুলোতেই আদা চাষ করেছেন। তিনি বলেছেন যে তিনি ঠাকুরগাঁও থেকে একটি উন্নত মানের একটি বীজ এনে কিন্তু মূলত তিনি প্রথমত আদা চাষ করেন। কৃষি বিভাগের সহযোগিতা নিয়েছেন, তবে পরিকল্পনার অভাবে কিন্তু তিনি এই একই সঙ্গে সবগুলো বস্তা আসলে তখন না রাখার কারণে এখন হচ্ছে যে তিনি যেখানে একটু ভালো জায়গা পেয়েছেন বা যেই জায়গাটা তার আপনার প্রয়োজন নেই সেই জায়গাতেই কিন্তু তিনি এই বস্তাগুলো রেখে আদা চাষ করছেন। তিনি বলছেন যে তিনি গোবর এবং হচ্ছে ছাই দিয়ে সে সঙ্গে মাটি এবং বিভিন্ন ধরনের ইউরিয়া সার ব্যবহার করে কিন্তু তিনি এই ফসল চাষ করেছেন। ফসলের মানও খুব ভালো। তিনি বললেন যে আসলে আদা হচ্ছে আমাদের দেশে একেবারে বাজারগুলোতে যে আদা পাওয়া যায় সেগুলো একেবারে হচ্ছে আমদানি নির্ভর ফসল। আপনারা জানেন যে আমাদের রান্নাবান্নার কাজে আদা কিন্তু খুবই উপকারী একটি উপাদান এবং সে সঙ্গে হচ্ছে ভেষজ যে ওষুধি গুণাবলী এখানে রয়েছে। বিভিন্ন ওষুধের কাজ হিসাবে আসলে মানুষ আদা খেয়ে থাকে, যার কারণে কিন্তু আদার চাহিদা কিন্তু সারা বছর জুড়েই কিন্তু আমাদের খুব চাহিদা, যে সকল কাজে চাহিদা থাকে সেগুলো কিন্তু পূরণ করে থাকে।
এখানকার যিনি চাষি রয়েছেন তিনি বলেছেন যে তার যে এই যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আসলে স্থানীয় কৃষকরাও স্বাগত জানিয়েছেন এবং বিভিন্ন কৃষকরা তারা উদ্বুদ্ধ হচ্ছেন এবং তার কাছ থেকে তিনি বিভিন্ন ধরনের সহযোগিতা এবং পরিকল্পনা নিচ্ছেন যাতে করে তারাও এই আদা চাষ করতে পারেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই যে আদা চাষে যে পরিমাণ উৎপাদন হচ্ছে বা লক্ষ্যমাত্রা ছিল, যদি ভালোভাবে তিনি আরও ভালোভাবে এই যে পরিচর্যা করতে পারতেন তাহলে আসলে আদার উৎপাদন আরও ভালো হতো। তবে আমরা কয়েকটি বস্তা থেকে আমরা আদার যে ফলন আমরা দেখেছি বা প্রায় 1 থেকে 1.5 কেজি, আবার কোনো ভালো বস্তাগুলোতে প্রায় 2 কেজির মতো আসলে আদা মিলছে। তবে তিনি বলছেন যে তিনি সামনের দিনগুলোতে আরও ভালো আদা চাষ এবং বস্তার পরিমাণ বাড়ানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। তো সাপিন ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার লালমাইয়ে বস্তায় আদা চাষের ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম। লাভজনক হওয়ায় ধান চাষ কমিয়ে আলু চাষে ঝুঁকছেন নাটোরের চলন বিলের কৃষকরা। গত বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার বেড়েছে আবাদ। এদিকে আলুর শীতজনিত রোগবালাই দমনে কৃষককে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। বিস্তীর্ণ চলন বিল জুড়েই এমন দৃশ্য, দু চোখ যেদিকে যাবে চোখে পড়বে আলু ক্ষেত। চলন বিলের সিংড়া উপজেলার নিঙ্গন এলাকার কৃষক মোস্তফা আলী। একসময় ধান চাষ করতেন তিনি। ধানের তুলনায় লাভজনক হওয়ায় কয়েক বছর ধরে আলু চাষকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুতে লাভ বেশি, আলুতে ফলন বেশি, আলুতে বেশি পাওয়া যায়। আলু তুলে আবার বাদাম লাগালে এবার বাদামে দাম একটা ইন্টারেস্ট আছে বেশি, বাদামে খরচ কম। আলুর এই খরচ দিয়ে বাদাম এমনি হয়ে যায়। এক সময় চলন বিলের এসব জমিতে বড় আবাদ করতেন কৃষকরা, কিন্তু এই বড় আবাদে বারবার লোকসান খাওয়ার পরে কৃষকরা আলু চাষে ঝুঁকেছেন। গত বছরের তুলনায় এবছরও বৃদ্ধি পেয়েছে আলু আবাদ। এখন চলন বিলে বড় ধানের বদলে আলু চাষ করছেন কৃষকরা যেটি বলছে, আলু চাষ লাভজনক হওয়ায় তারা ধানের বদলে আলুকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আলুর খরচ বেশি হলেও দাম বেশি, মনে করেন যে 70 টাকা কেজি বা ওই আপনার 1200-1300 টাকা মন কৃষকই পাচ্ছে। আলু করে তারপর ধান চাইতে যাই ওই 10 মণ হইলেও 10 মণ হবি, যদি 15 হয় 15 মণ হবি। আলুটা এক্সেস হয়ে গেল। ধান করলে এক আবাদ, আলু করলে দুটো, বাদাম এবং আলু। এই কারণে আমরা আলু চাষ করছি। গত বছরের তুলনায় 60 হেক্টর জমিতে বেড়েছে আলুর আবাদ। রোগবালাই নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ধানের পাশাপাশি এবার আলুর একটা বাম্পার ফলন হচ্ছে এবং আমরা আশা করছি এতে করে ধানের ফলনে কোনো হ্যাম্পার হবে না, বরং আমাদের ধান যে পরিমাণ উৎপাদন হয় চলন বিলে সেই পরিমাণ ধানও উৎপাদন হবে। তো এই ব্যাপারে আমরা আমাদের অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে উপস্থিত থেকে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে। এবছর শুধু চলন বিল থেকেই উৎপাদন হবে 6,930 টন আলু, যার বর্তমান বাজার মূল্য অন্তত 28 কোটি টাকা। মাহবুব হোসেন, এখন নাটোর। 5 বছরেও শেষ হয়নি ভূমি অধিগ্রহণ, বাতিল হয়েছে একের পর এক দরপত্র। এতে করে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক 4 লেনের সম্প্রসারণের 29 কিলোমিটার সড়কের কাজ শুরুই হয়নি। উন্নয়ন কাজ আটকে থাকায় নাজেহাল সড়কে প্রতিনিয়ত ভোগান্তির শিকার এই পথে চলাচলকারীরা। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। খুলনা চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের শরীয়তপুর অংশ ঝুঁকি নিয়ে ধীর গতিতে যাচ্ছে পণ্য বোঝাই একের পর এক ভারী যান। শরীয়তপুর অংশের 35 কিলোমিটার পথ পাড়ি দিতে অপচয় হয় সময়, নষ্ট হয় যানবাহনের যন্ত্রাংশ। টায়ার বাস্ট হয়ে যায়, গিয়ারে ট্রাভেল করে, ডিফারেন্সিয়াল ভাঙে চলে যায়, যেহেতু আমাদের এই গাড়িগুলো ভারী গাড়ি। সমস্ত রাস্তায় ডাইনে বামে গাড়ি পড়ে যায়, এমনকি মানুষের গৃহস্থ ফসলও নষ্ট হইতেছে, আর মানুষও নষ্ট হইতেছে একমাত্র ধুলার জন্য। দূরত্ব কম হওয়ার পাশাপাশি নানা সুবিধা পাওয়ায় চট্টগ্রামের সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার যোগাযোগে এই পথ বেছে নেয় চালক ও যাত্রীরা। গুরুত্ব বিবেচনায় সড়কটি মজবুত ও সরলীকরণের মাধ্যমে 4 লেন সম্প্রসারণে 2019 সালে প্রকল্প নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু 5 বছরেও জমি বুঝে না পাওয়ায়
কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। টেন্ডার বাতিল হয় 2 দফা। বর্তমানে শরীয়তপুর চাঁদপুর অংশের 29 কিলোমিটার বেহাল সড়কে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। আর যানবাহনের ধীরগতির কারণে ঘটে ডাকাতি ও ছিনতাই। বাধাগ্রস্ত হয় পণ্য পরিবহন। গাড়ির ড্যামারেজটা আছে, তারপর প্রোডাক্ট মনে করেন এদিক ওদিক পড়ে যায়, ঔষধ ভাঙে, টাইম মতন গাড়ি নিয়ে যাইতে পারি না। এক হলো, দ্বিতীয় কথা গাড়ি ডাইনে বাই কাই খায়, যাত্রীরা ভোগান্তিতে পড়ে, যাইতে অনেক টাইমে ব্যথা পায়। এই রাস্তার যে পরিস্থিতি তাতে মনে করেন জীবন শেষ, গাড়ি শেষ, ভাঙ্গে চুরে সব শেষ। এই যে আমরা যাই তখনকার জীবন হাতে নিয়ে আতঙ্কের সাথে আমাদের যাইতে হয়। দুর্বল লোক যদি ওঠে তাকে আট চলাই মুশকিল বা বইয়া থাই মুশকিল। 5 বছর পার হলেও টাকা বুঝে পাননি জমির মালিকরা। এমন অবস্থায় প্রকল্পের অনিশ্চয়তায় উদ্বিগ্ন তারা। নোটিশও দেয় না, আমাদের টাকাও দেয় না। রাত পহলে জমিনের দাম বাড়তেছে, আর আমাকে তো আর বেশি দিব না। জমি বিক্রিও করতে পারতেছি না অন্য কোথাও, আর বিদেশ যাইতে পারতেছি না। চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়ায় অনিশ্চয়তায় প্রকল্প সংশ্লিষ্টরা। তবে সব জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। একটি অনিশ্চয়তা আছে, বাদ হওয়ার ব্যাপারে আসলে আমরা বলতে পারবো না। এটি আসলে আমাদের মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে আমাদের সেই অনুযায়ী আমাদের করতে হবে। এটা বন্ধ হয়ে যাওয়ার ওরকম কোনো কারণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টি অনুরোধ করব। 4টি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় প্রায় 860 কোটি টাকা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। এই ছিল এখন জনপদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।